আসসালামু আলাইকুম, স্বাগতম ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার। ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা ইরানের, আশ্রয় নিতে বাংকারে ইসরায়েলিরা। নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের পাশে থাকার ঘোষণা দিলেন কিম জং উন। ইসরায়েলের ঘুম হারাম করেছে প্রতিরোধ যোদ্ধারা। পাল্টা আক্রমণে দুবাই, সৌদি ও কাতারে লঙ্কাকাণ্ড ঘটাল ইরান। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা এক কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যা সমগ্র আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। এবং বিশেষজ্ঞদের মতে এই ঘোষণা নিছক কোনো ফাঁকা বুলি নয়, বরং এর পেছনে রয়েছে গভীর কৌশলগত হিসেবনিকাশ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ছাপ। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতার পালাবদলের পর নতুন এই নেতার প্রথম প্রকাশ্য ভাষণেই এমন কড়া বার্তা মূলত দুটি পক্ষের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। প্রথমত নিজ দেশের নাগরিকদের মনোবল চাঙ্গা করা এবং দ্বিতীয়ত আন্তর্জাতিক প্রতিপক্ষদের কাছে নিজেদের অনড় অবস্থানের কথা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া। আপনারা যারা বিশ্ব রাজনীতি নিয়মিত অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি বরাবরই একটি বারুদের স্তূপের মতো, যেখানে একটি ছোট স্ফুলিঙ্গ বড় ধরনের আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে। এবং ঠিক সেই কারণেই ইরানের এই নতুন হুঁশিয়ারি বিশ্ব নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই নতুন নেতৃত্ব পূর্বের চেয়ে অনেক বেশি আগ্রাসী এবং প্রযুক্তিগত দিক থেকে উন্নত কৌশল অবলম্বন করতে পারে, যা শুধুমাত্র সামরিক খাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং সাইবার স্পেস এবং অর্থনৈতিক বয়কটের মতো আধুনিক যুদ্ধ কৌশলগুলোকেও তারা ব্যাপকভাবে কাজে লাগাবে। এই হুঁশিয়ারির পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের এক ধরনের অস্বাভাবিক ওঠানামা লক্ষ্য করা গেছে, যা প্রমাণ করে যে বৈশ্বিক অর্থনীতি কতটা নিবিড়ভাবে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর নির্ভরশীল। এবং কোনো কারণে যদি হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটগুলো বাধাগ্রস্ত হয়, তবে এর প্রভাব সরাসরি গিয়ে পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচের ওপর। ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ ইতিমধ্যে উভয় পক্ষকে চরম সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, কারণ একটি পূর্ণাঙ্গ সংঘাত শুধু ওই অঞ্চলের জন্যই নয়, বরং করোনা মহামারী ও অন্যান্য বৈশ্বিক সংকটের পর সবেমাত্র ঘুরে দাঁড়াতে শুরু করা বিশ্ব অর্থনীতির জন্য এক মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। ইরানের পক্ষ থেকে চালানো আকস্মিক এবং ব্যাপক মাত্রার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েলের আকাশসীমায় এক অভূতপূর্ব এবং আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে সাধারণ ইসরায়েলি নাগরিকদের নিজেদের দৈনন্দিন কাজকর্ম ফেলে জীবন বাঁচাতে দ্রুত ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হতে হয়েছে। এবং এই ঘটনা প্রমাণ করে যে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও যে কোনো দেশ কতটা অরক্ষিত হতে পারে। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে যখন সাইরেনের তীক্ষ্ণ শব্দ বেজে ওঠে, তখন ইসরায়েলের তেল আবিব থেকে শুরু করে জেরুজালেম পর্যন্ত প্রতিটি শহরের চিত্র মুহূর্তের মধ্যে পাল্টে যায়। আকাশে দেখা যায় আলোর ঝলকানি, যা মূলত ইরানের পাঠানো অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন সুইসাইড ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল, এবং সেগুলোকে মাঝ আকাশে ধ্বংস করার জন্য ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম এবং অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরগুলোর এক ভয়ঙ্কর সুন্দর কিন্তু প্রাণঘাতী লড়াই। সংবাদ মাধ্যমগুলোর ফুটেজে দেখা গেছে কিভাবে সাধারণ মানুষ, শিশু এবং বয়স্করা আতঙ্কিত অবস্থায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন, যা তাদের মনস্তাত্ত্বিক অবস্থার ওপর এক বিশাল নেতিবাচক প্রভাব ফেলছে। এবং ইসরায়েলের মতো একটি দেশ যারা সবসময় নিজেদের নিরাপত্তার বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল, তাদের নাগরিকদের এই অসহায়ত্ব বিশ্ববাসীর সামনে একটি নতুন বার্তা দিচ্ছে যে প্রযুক্তিগত উৎকর্ষতা সবসময় শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে পারে না। সামরিক বিশ্লেষকরা এই হামলার ধরন দেখে বিস্মিত হয়েছেন, কারণ ইরান এবার শুধুমাত্র গতানুগতিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি, বরং তারা একসাথে ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং ডিকয় মিসাইল ব্যবহার করেছে, যার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা এবং ব্যস্ত রাখা, যাতে করে মূল আক্রমণকারী মিসাইলগুলো তাদের নির্দিষ্ট লক্ষ্যে
আঘাত হানতে পারে। এই হামলার পরপরই ইসরায়েলের অভ্যন্তরীণ বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। আন্তর্জাতিক ফ্লাইটগুলো তাদের রুট পরিবর্তন করতে বাধ্য হয় এবং স্কুল কলেজ থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু এক প্রকার স্থবির হয়ে পড়ে, যা ইসরায়েলের অর্থনীতির জন্য একটি বিশাল ধাক্কা। মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বিশ্ব রাজনীতিতে আরেকটি বড় ধরনের চমক সৃষ্টি করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নতুন করে একাধিক অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে প্রকাশ্যে ইরানের পাশে থাকার এবং তাদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করার ঘোষণা দিয়েছেন, যা এই চলমান ভূ-রাজনৈতিক সংকটকে একটি সম্পূর্ণ নতুন এবং আরও জটিল বৈশ্বিক মাত্রায় নিয়ে গেছে। কিম জং উনের এই পদক্ষেপ কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং এটি পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে আমেরিকার একক আধিপত্যের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত কৌশলগত বার্তা, যেখানে তিনি বোঝাতে চেয়েছেন যে পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার হওয়া দেশগুলো এখন আর একা নয়, বরং তারা একে অপরের সাথে প্রযুক্তিগত, সামরিক এবং কূটনৈতিকভাবে একটি শক্তিশালী জোট গঠন করতে সক্ষম। উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্রগুলো সাগরে নিক্ষেপ করেছে, সামরিক বিশেষজ্ঞদের মতে সেগুলো পূর্বের যে কোনো মডেলের চেয়ে অনেক বেশি উন্নত, দ্রুতগামী এবং শত্রুর রাডার ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর ঠিক এই সময়েই এমন একটি পরীক্ষা চালানোর মাধ্যমে পিয়ংইয়ং মূলত ইসরায়েল ও তার মিত্রদের এই বার্তাই দিতে চাইছে যে ইরানের উপর কোনো বড় ধরনের আক্রমণ হলে তার প্রভাব শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এশিয়া প্যাসিফিক অঞ্চলেও এর মারাত্মক প্রতিক্রিয়া দেখা যেতে পারে। এই ঘোষণার পর দক্ষিণ কোরিয়া এবং জাপানের মতো দেশগুলোতে চরম সতর্কতা জারি করা হয়েছে, কারণ তারা বুঝতে পারছে যে উত্তর কোরিয়া এবং ইরানের এই অঘোষিত জোট তাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে এবং এর ফলে পুরো এশিয়া জুড়ে নতুন করে এক অস্ত্র প্রতিযোগিতার সূচনা হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে কিম জং উন খুব চতুরতার সাথে এই সুযোগটি কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে নিজের গুরুত্ব পুনরায় প্রমাণ করলেন এবং তিনি খুব ভালো করেই জানেন যে আমেরিকা এখন একই সাথে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য নিয়ে এতটাই ব্যস্ত যে এই মুহূর্তে তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে কোনো বড় ধরনের সামরিক বা অর্থনৈতিক পদক্ষেপ নিতে চাইবে না। ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি বিশ্লেষণ করলে একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে যে শুধুমাত্র সরাসরি বড় কোনো যুদ্ধ নয়, বরং ফিলিস্তিনি এবং লেবানিজ প্রতিরোধ যোদ্ধাদের নিরবচ্ছিন্ন ও পরিকল্পিত গেরিলা আক্রমণ এবং মনস্তাত্ত্বিক চাপ ইসরায়েলি প্রশাসন এবং সাধারণ নাগরিকদের আক্ষরিক অর্থেই ঘুম হারাম করে দিয়েছে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে এক চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। এই প্রতিরোধ যোদ্ধারা অত্যন্ত সুকৌশলে এমন একটি এসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল বেছে নিয়েছে, যেখানে তারা সরাসরি ইসরায়েলের সুসজ্জিত সামরিক বাহিনীর মুখোমুখি না হয়ে বরং ছোট ছোট দলে বিভক্ত হয়ে সীমান্ত এলাকায়, অবৈধ বসতিগুলোতে এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর আশেপাশে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে, যার ফলে ইসরায়েলি বাহিনীকে সবসময় চরম সতর্ক অবস্থায় থাকতে হচ্ছে। এই সর্বক্ষণ সতর্ক থাকার বিষয়টি সামরিক বাহিনীর সদস্যদের ওপর যেমন এক ধরনের প্রচণ্ড মানসিক অবসাদ বা কমব্যাট ফ্যাটিগ তৈরি করছে, ঠিক তেমনি দেশের সাধারণ নাগরিকদের মনে সবসময় একটি ভয় কাজ করছে যে কখন কোথায় সাইরেন বেজে উঠবে বা হামলার ঘটনা ঘটবে। আর এই তীব্র মানসিক চাপের কারণে অসংখ্য ইসরায়েলি নাগরিক বর্তমানে মারাত্মক নিদ্রাহীনতা এবং উৎকণ্ঠায় ভুগছেন বলে বিভিন্ন মেডিকেল রিপোর্টে উঠে এসেছে। প্রতিরোধ যোদ্ধাদের এই কৌশলের কারণে ইসরায়েলকে তাদের বিশাল সংখ্যক রিজার্ভ বা সংরক্ষিত সামরিক সদস্যদের মাসের পর মাস ডিউটিতে বহাল রাখতে হচ্ছে, যার সরাসরি এবং মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে দেশটির অর্থনীতির ওপর। কারণ এই রিজার্ভ সৈনিকদের বেশিরভাগই হলেন সাধারণ নাগরিক, যারা আইটি সেক্টর, কৃষিকাজ, ব্যবসা বা কারখানায় কাজ করেন, আর তাদের অনুপস্থিতিতে দেশের উৎপাদন ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং অনেক ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। শুধু তাই নয়, এই প্রতিরোধ যোদ্ধারা আধুনিক ড্রোন এবং সাইবার প্রযুক্তিরও ব্যবহার করছে, যার মাধ্যমে তারা প্রায়শই ইসরায়েলের বিভিন্ন ওয়েবসাইটে হানা দিচ্ছে, ভুয়া অ্যালার্ম বাজিয়ে মানুষের মনে প্যানিক সৃষ্টি করছে এবং গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, যা ইসরায়েলের মতো টেকনোলজিতে উন্নত একটি দেশের জন্য চরম বিব্রতকর।
মধ্যপ্রাচ্যের এই সংঘাতের আঁচ এবার আর শুধু ইসরায়েল এবং ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং ইরানের একটি পরিকল্পিত এবং বহুমুখী পাল্টা আক্রমণের জেরে দুবাই, সৌদি আরব এবং কাতারের মতো মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধনী রাষ্ট্রগুলোতে এক ধরনের নীরব লঙ্কাকাণ্ড বা ব্যাপক অর্থনৈতিক ও কূটনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, যা পুরো উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। ইরান তাদের সামরিক কৌশলগত অবস্থানের পাশাপাশি এই পাল্টা হামলায় সাইবার আক্রমণ, প্রক্সি ফোর্স দিয়ে বাণিজ্যিক রুটে বাধা সৃষ্টি করা এবং আকাশসীমার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার মতো আধুনিক হাইব্রিড ওয়্যারফেয়ারের কৌশল গ্রহণ করেছে, যার ফলে দুবাইয়ের মতো একটি আন্তর্জাতিক ট্রানজিট হাব এবং বাণিজ্যিক কেন্দ্র মুহূর্তের মধ্যে এক অচলাবস্থার সম্মুখীন হয়েছে। দুবাই এবং দোহার আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে বা রুট পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে, যার কারণে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। কার্গো পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় সাপ্লাই চেইন ভেঙে পড়েছে এবং গ্লোবাল এভিয়েশন বা বিমান পরিবহন খাতে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে, যা এই দেশগুলোর অর্থনীতির মূল চালিকা শক্তিগুলোর একটি। অন্যদিকে সৌদি আরবের মতো বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশেও এই উত্তেজনার প্রভাব গভীরভাবে পড়েছে। তাদের শেয়ার বাজারগুলোতে একদিনেই সূচকের ব্যাপক পতন দেখা গেছে। বিদেশি বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে তাদের মূলধন প্রত্যাহার করতে শুরু করেছেন এবং তেলের বিশ্ববাজারে এক ধরনের প্যানিক বাইং বা আতঙ্কের কেলাকাটা শুরু হয়েছে, যার কারণে জ্বালানি তেলের দাম লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে। কাতার, যারা বরাবরই এই অঞ্চলে একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে, তারাও এখন নিজেদের নিরাপত্তা এবং কূটনৈতিক অবস্থান নিয়ে চরম সংকটে পড়েছে, কারণ ইরান স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে যারা তাদের শত্রুদের আকাশসীমা বা লজিস্টিক সাপোর্ট দিয়ে সাহায্য করবে, তারাও এই পাল্টা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে, যা উপসাগরীয় দেশগুলোর জন্য এক ধরনের সরাসরি হুমকি।